প্রথম দফায় দেশব্যাপী 717টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন, সবার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রশাসনের লোক সহ সাংবাদিকরা যে সহযোগিতা করতেছে এতে আমরা সন্তুষ্ট। আমার ভোট আমি দিছি, সুন্দর মতন দিছি, কোনো অসুবিধা হয় না। ভারত থেকে এবার ডিজেল আমদানি শুরু করলো বাংলাদেশ। আশাবাদ উত্তরবঙ্গে জ্বালানি তেলের সংকট কাটবে, তবে সাশ্রয়ী মূল্যে নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। নজরদারি বাড়ায় ইয়াবা পাচারের কৌশল পাল্টেছে টেকনাফ সীমান্তের চোরা কারবারিরা। সমন্বিত উদ্যোগের অভাবেই বন্ধ করা যাচ্ছে না পাচার, দাবি বিজিবির। রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠ দখল হয়ে যাচ্ছে নতুন করে। দখলমুক্ত ও ব্যবহার উপযোগী করার দাবি এলাকাবাসীর। আধুনিক শিশু পার্ক গড়ে তোলার কথা জানালেন মেয়র। এবং ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। মামলায় 2 আসামির নাম না নেয়ায় হতাশ পরিবার, পুলিশের অস্বীকার। সময় সংবাদের সঙ্গে আছি রামিম হাসান। শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। প্রথম ধাপে দেশের 36টি জেলার 717টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। সকালে ভোট গ্রহণ শুরুর আগেই কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়াতে দেখা গেছে ভোটারদের। সময় বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় নির্বাচনী এলাকাগুলোতে ভোটার ও প্রার্থী সমর্থকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দেশে এবারই প্রথম স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তরের এই নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। নির্বাচন কমিশনের তথ্য মতে দেশের 36টি জেলার 101টি উপজেলার 717টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যায়ে আরও 11টি ইউপির নির্বাচন আগামীকাল এবং কক্সবাজারের 2টি ইউপির নির্বাচন আগামী 27 মার্চ অনুষ্ঠিত হবে। এসব ইউপিতে চেয়ারম্যান পদে 3041 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে 54টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। এসব এলাকায় 1,19,40,741 জনের মধ্যে পুরুষ ভোটার 59,95,269 জন এবং নারী ভোটার 59,42,694 জন। এদিকে নির্বাচনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 1,80,000-এরও বেশি সদস্য দায়িত্ব পালন করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে দোহারের কুসুমহাটি ইউনিয়নে আছেন আমাদের রিপোর্টার তারেকুজ্জামান শিমুল। খুলনার বটিয়াঘাটার মোহাম্মদনগর এলাকায় আছেন তরিকুল ইসলাম এবং ময়মনসিংহের ফুলপুরের ইমাদপুর এলাকায় আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে আসছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছে তারেকুজ্জামান শিমুলের কাছে। শিমুল, ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যে কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেছে এবং শুরুতে যেমনটি জানাচ্ছিলাম আসলে যে ঠিক 8টার আগ মুহূর্তে অন্যান্য বছর যেমনটি আমরা দেখে থাকি যে ভোটারদের যে দীর্ঘ লাইন সেটি না থাকলেও মোটামুটি 8টার পর থেকে কিন্তু ধীরে ধীরে ক্রমান্বয়ে ভোটার সংখ্যা বাড়তে চলেছে এবং যত বেশি সময় গড়াচ্ছে তত বেশি আমরা দেখছি যে ভোটার সংখ্যা বাড়ছে। বিশেষ করে আপনি যদি আমার সামনে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে 3টি নারী ভোটারদের যে লাইন আছে সেটি আসলে ক্রমান্বয়ে লম্বা হচ্ছে। তো আপনাকে এর আগেও জানিয়েছিলাম যে আসলে এই দোহারে যে 88,000 ভোটার আছে সেই 88,000 ভোটারের মধ্যে 46,000-এর বেশি নারী ভোটার। সুতরাং এখানে শুরু থেকেই বলা হচ্ছিল যে আসলে নারী ভোটাররা আসলে এই ভোটে কারা জয়ী হবেন সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করবেন বিশেষ করে। এবং এই নারী ভোটারদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার আবার আছেন একেবারে উদীয়মান এবং তরুণ ভোটার, যারা এবারই প্রথমবারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করছেন। তো এর আগে যেমনটি জানিয়েছিলাম যে আসলে এই কুসুমহাটি ইউনিয়নে অন্যান্য যে কোনো ইউনিয়নের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থা বিরাজমান থাকার কারণে শুরু থেকে কিন্তু এখানকার আইন শৃঙ্খলা যারা বাহিনী এবং যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তারা এখানকার সংখ্যাগুলো মাথায় রেখে প্রত্যেকটি কেন্দ্রেও ঝুঁকিপূর্ণ হিসেবে এখানে চিহ্নিত করেছেন করে সেখানে কিন্তু 24 থেকে 25 জন করে কিন্তু এখানে তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে মোতায়েন করে রেখেছেন এবং তারা সকাল থেকেই এখানকার যে ভোট কেন্দ্রে ঢোকার যে 400 গজের মধ্যে ঢোকার পর থেকে প্রত্যেক ভোটের ভোটার যারা আছেন তাদেরকে সিরিয়াল নাম্বার তারা দেখছেন এবং দেখার পর যাচাই বাছাই করে তারপরে ভোট কেন্দ্রে নিয়ে এসে এখানে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন। তো এর আগের সংবাদে যেমনটি আপনাদেরকে একটি ভোট কেন্দ্র
কেন্দ্র দেখিয়েছিলাম, সেখানে একটি বুথের চিত্র আপনাদের দেখাতে গিয়ে আমরা দেখেছিলাম যে আসলে সেই বুথে কোনো ঘেরা কাপড় দিয়ে রাখা হয়নি এবং সেখানে খোলা জায়গাতে আসলে ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছিল। তো এখানকার যিনি নির্বাচনী কর্মকর্তা আছেন তাকে বিষয়টি অবহিত করার পর তিনি বিষয়টির সম্পর্কে ব্যবস্থা নিয়েছেন এবং প্রত্যেকটি বুথেই এই মুহূর্তে আমরা দেখেছি যে আসলে তারা কাপড় দিয়ে ঘিরে দিয়েছেন এবং এখন মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচনী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো মেনে এই ভোটাধিকার প্রয়োগ করা হচ্ছে। তো যারা এখানকার লাইনে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তাদের একজনের সাথে আমরা একটু কথা বলতে চাই, তাদের কাছে জানতে চাইবো এখানকার নির্বাচনী পরিবেশ সম্পর্কে। তো আপনি এখানে কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য এবং এখানকার নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আধা ঘন্টা, খুব ভালো সুন্দর পরিবেশ। কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন। তো উনি বলছিলেন যে উনি এখানে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন এবং এখানকার নির্বাচনী পরিবেশ সুষ্ঠু পাচ্ছেন। তো আপনারা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে? আমি 10 মিনিট যাবত দাঁড়িয়েছি। আচ্ছা, তো এখানকার যারা দিচ্ছেন সেই ভোট গ্রহণ প্রক্রিয়াটি কেমন মনে হচ্ছে? খুব ধীর প্রক্রিয়া আগাচ্ছে নাকি একটু দ্রুত প্রক্রিয়া আগাচ্ছে? দ্রুত এগিয়েছে। আচ্ছা, তো রামিম উনি জানাচ্ছিলেন যে আসলে এখানকার যারা ভোটার আছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তারা মোটামুটি এখনো পর্যন্ত সন্তুষ্ট। তারা বলছেন যে মোটামুটি ভোটের যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়া মেনে তারা একটু ধীরে সুস্থেই এখানকার ভোট গ্রহণ করা হচ্ছে এবং তারা সেই প্রক্রিয়ায় তারা বলছিলেন যে এখানকার যে পরিবেশ সেই পরিবেশটি শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং তারা 4টা নাগাদ ভোট দিয়ে এখানকার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এবং এর মধ্যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেও তারা প্রত্যাশা করছেন। তো রামিম, এই ছিল এখানকার অবস্থা। তো আমরা খুলনার খবর জানার জন্য সেখানে চলে যাচ্ছি তরিকুল ইসলামের কাছে। রামিম, ভোট কেন্দ্রে ভোটের যে সুষ্ঠু পরিবেশ এবং ভোট গ্রহণের যে পূর্ব শর্ত, যে সুষ্ঠু পরিবেশ এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এই সবই কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফজলুলবাড়ি প্রাথমিক সরকারি বিদ্যালয় বটিয়াঘাটাতে। এই কেন্দ্রে কিন্তু সকাল থেকে এখানকার ভোটারদের কিন্তু স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ার মতো। তো এই মুহূর্তে আমার পিছনে একটি লম্বা লাইন এখানে রয়েছে ভোটারদের। তো এই কেন্দ্রে 5320 জন ভোটার রয়েছে। 5320 জন ভোটারের যে একটি কেন্দ্রে যে জায়গা, সে জায়গা কিন্তু এখানে সঠিকভাবে সংকলন হচ্ছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন ভোটাররা কিন্তু তারা তাদের স্বতঃস্ফূর্ততা তারা প্রকাশ করছেন এবং এখানে যে বিষয়টি অত্যন্ত লক্ষণীয় সেটি হচ্ছে যে এখানে ভোটাররা বলছেন যে এই ধরনের পরিবেশ এখানে বজায় রাখার জন্য তারা সাধ্যমতো এখানে চেষ্টা করবেন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ এখানে যারা আছেন সবার সাথে তারা একসাথে কাজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষ ভোটারদের একটি লম্বা লাইন এবং ভিতরে আমরা একটু প্রবেশ করলে আমরা দেখতে পাবো যে এখানে মহিলা ভোটারদেরও একটি দীর্ঘ লাইন রয়েছে এবং মহিলা যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু এখানে যাতে ভোট দিতে পারে সেজন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সামিয়ানা এবং প্যান্ডেল টানানো হয়েছে যে ভোটাররা যেন রোদে কষ্ট না পায় এবং এখানকার যারা প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন তারা এই আয়োজনটি গতকাল করেছেন এবং আমরা যে বিষয়টি এখানে লক্ষণীয় সেটি হচ্ছে যে এখানে নতুন কিছু ভোটারের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি এবং নতুন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এখানে এবং তারা তাদের মধ্যে বেশ স্বতঃস্ফূর্ততা। তো এখানে গতবারের থেকে ভোটার সংখ্যা যেহেতু বেড়েছে সেহেতু এখানকার নতুন ভোটারদের আধিক্যটা, নতুন ভোটাররা এখানে আসলে বেশিরভাগ তরুণীরা ভোট দিতে আসছেন এবং আপনারা ভোট কেন্দ্রের দিকে একটু তাকালে, ভোটের বুথের দিকে তাকালে একটু লক্ষ্য করবেন যে এখানে কিন্তু বেশ সুশৃঙ্খল ভাবে ভোট চলছে, ভোটের কার্যক্রম চলছে এবং এই ভবনটি যেহেতু 3তলা ভবন, এই ভবনের প্রতিটি তলাতে কিন্তু এখানে 15টি বুথ করা হয়েছে। 15টি বুথে কিন্তু 5320 জন ভোটার তারা ভোট প্রয়োগ করছেন। তো আমরা এখানে এর আগেও এখানে এসে কথা বলেছি এখানকার প্রিজাইডিং অফিসারদের সাথে, তাদের কোনো আসলে নির্বিঘ্নে ভোট গ্রহণের নিয়ে কোনো অভিযোগ নাই এবং গোটা খুলনার 67টা যে ইউনিয়নে নির্বাচন হচ্ছে 67টা ইউনিয়নে কিন্তু সকাল থেকে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুধুমাত্র রূপসা উপজেলা থেকে একটি অভিযোগ এসছে, সেখানে কয়েকটি কেন্দ্রে ভোটারদের সাথে সংঘর্ষ, মারধরের খবর পাওয়া গেছে এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে রামিম ভোটের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও আপনাদেরকে নতুন খবর জানাবো। চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হারুনা রশিদ, তার কাছে।
তরিকুল, আসলে খুলনার মতো একই অবস্থা ময়মনসিংহেও আসলে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। আমরা সকাল থেকেই যে ফুলপুর উপজেলার যে 10টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন এলাকাগুলোতে অবস্থান করছি এবং তথ্য সংগ্রহ করে সেই তথ্যগুলো বা সেই খবরগুলো সময় সংবাদের দর্শকদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। তো আমি একটু বলতে চাই যে আসলে এবারই প্রথম আসলে আপনারা জানেন যে স্থানীয় সরকারের সর্বশেষ যে ধাপটি রয়েছে সেই ইউনিয়ন পরিষদ, সেই ইউনিয়ন পরিষদে এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। এখানে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে সবগুলো দলই আসলে অংশগ্রহণ করছে এই নির্বাচনে এবং এই নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যেও একটা বাড়তি উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফুলপুর উপজেলার যে কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে পয়ারি ইউনিয়নের ইমাদপুর এলাকার যে 2টি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি, সেই কেন্দ্রগুলোতে আসলে ভোটারদের একটি ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে মহিলা ভোটার যারা রয়েছেন তারা সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোট প্রদান করছেন এবং সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করা হচ্ছে। আমি ফুলপুর উপজেলার 10টি ইউনিয়ন পরিষদের যে নির্বাচন সমন্বয়কারী রয়েছেন, ফুলপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ হোসেন চৌধুরী, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে এখন পর্যন্ত সুশৃঙ্খলভাবে এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এই পর্যন্ত। এবং আমরাও বিভিন্ন সূত্র থেকে খবর নিয়েছি ফুলপুরের যে 10টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই 10টি ইউনিয়নের 95টি কেন্দ্র রয়েছে। 95টি কেন্দ্রের কোনো কেন্দ্রেই আসলে এখন পর্যন্ত আমরা কোনো বিশৃঙ্খল অবস্থার খবর পাইনি। শান্তিপূর্ণভাবেই আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি একটু বলতে চাই যে এখানে ফুলপুরের 10টি ইউনিয়ন পরিষদে মোট 46 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন। বিভিন্ন এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থী রয়েছে। এছাড়াও বেশিরভাগ ইউনিয়নেই আমরা খবর নিয়ে জানতে পেরেছি যে দলীয় প্রার্থীর বাইরেও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বেশ, এবং স্বতন্ত্র প্রার্থী এবং দলীয় প্রার্থীর মধ্যেই আসলে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতা আসলে কেউই পিছিয়ে নেই। তো আমরা দেখছি যে এখানে একটি নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বলতে যা বোঝায় তার সবই এই ফুলপুর উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে আছে। আমরা দেখেছি যে বৃদ্ধ লোক থেকে শুরু করে নতুন যারা ভোটার হয়েছেন তারাও এসেছেন এবং বয়স্করাও এসেছেন, তাদের তারা ভোট প্রদান করছেন। রীতিমতো একটা উৎসবমুখর পরিবেশ বলতে যা বোঝায় সেই উৎসবমুখর পরিবেশেই ফুলপুরের ইউনিয়ন পরিষদগুলোতে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা যদি একটু বলতে চাই আইন শৃঙ্খলার অবস্থা, তাহলে বলতে পারি যে সবগুলো কেন্দ্রেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রতিটি কেন্দ্রে 3 জন করে পুলিশ রয়েছে এবং 17 জন করে আনসার সদস্য রয়েছে। তো সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। তো এই ছিল আসলে ফুলপুরের নির্বাচনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রামিম। বিভিন্ন এলাকার ভোট গ্রহণ পরিস্থিতি দেখছিলাম এবং সব জায়গাতে মোটামুটি ভোটার সংখ্যাটা বেশ ভালো রকম মনে হচ্ছে। বিশেষ করে খুলনাতে আমরা প্রচুর পরিমাণে ভোটার উপস্থিতি দেখতে পেয়েছি। পাশাপাশি অপ্রীতিকর কোনো ঘটনা এখনো পর্যন্ত আমরা ঘটতে দেখিনি। আমাদের রিপোর্টার দোহারের কুসুমঘাটিতে ছিলেন তারিকুজ্জামান শিমুল, খুলনার বটিয়াঘাটায় ছিলেন তরিকুল ইসলাম এবং ময়মনসিংহের ইমাদপুরে ছিলেন হারুনুর রশিদ। প্রশাসনের উপর সম্পূর্ণ কর্তৃত্ব না থাকায় নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত সহযোগিতা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, নির্বাচনে কোনো কেন্দ্রে সহিংসতা হলে দায় নিতে হবে পুলিশ এবং রিটার্নিং কর্মকর্তাদের। কোনো ভোট কেন্দ্রের ভোট গ্রহণে অনিয়ম হলে ওই কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়ী করা হবে। এছাড়া কোথাও আইন শৃঙ্খলাজনিত বিষয়ের অবনতি হলে আইন শৃঙ্খলাকারী বাহিনীর যারা দায়িত্বে থাকবেন তাদেরকে দায়ী করা হবে। আমরা যাদের মাধ্যমে কাজ করি এই সমস্ত নির্বাচনে বেশিরভাগই কিন্তু আমরা অন্য ডিপার্টমেন্টের লোকের উপরে নির্ভর করছি। তাদেরকে আমরা খুব স্বল্প সময়ের জন্য ট্রেনিং দিই, তাদের উপরে আমাদের অতটা কর্তৃত্বও নেই। সেখান থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা কিংবা আমরা যে মাত্রায় চাই সেই মাত্রায় আমরা পাই না। এই জন্যই এই সমস্ত ঘটনাগুলি ঘটছে। ভারত থেকে বিদ্যুতের পর এবার ডিজেল আমদানি শুরু করলো বাংলাদেশ। আপাতত এই তেল রেলপথে এলেও ভবিষ্যতে পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করার এরই মধ্যে চুক্তি করেছে দুদেশ। 19 মার্চ শিলিগুড়ি থেকে পাঠানো তেল গ্রহণের পর নীতি নির্ধারকরা আশা করছেন ভারত থেকে আমদানি করার ডিজেলে উত্তরবঙ্গে জ্বালানি তেলের সংকট কেটে যাবে। তবে জ্বালানি বিশ্লেষকরা বলছেন
পাইপলাইনের নিরাপত্তা ও সাশ্রয় মূল্য নিশ্চিত করতে না পারলে সফল হবে না এমন উদ্যোগ। দিনাজপুর থেকে ফিরে আশরাফুল আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। প্রতিবেশী দেশ ভারতের সাথে কূটনৈতিক সুসম্পর্কের চর্চায় তেল ভর্তি রেল ওয়াগন এসেছে বাংলাদেশে। নতুন উচ্চতায় দ্বিপাক্ষিক সম্পর্ক। পরীক্ষামূলকভাবে রেলপথে 2200 মেট্রিক টন ডিজেল পার্বতীপুরে এলেও ভবিষ্যতে সরবরাহ হবে ভূগর্ভস্থ পাইপলাইনে। আর তাই ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পে চুক্তিও করেছে দুদেশ। এজন্য আসামের নুমালীগড় রিফাইনারি লিমিটেড এনআরএল এর তেল শিলিগুড়ি টার্মিনাল থেকে বাংলাদেশে নিতে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত বসবে 130 কিলোমিটার পাইপলাইন। তেল গ্রহণ অনুষ্ঠানে নীতি নির্ধারকরা জানান 3 বছরের মধ্যে তেল আসবে পাইপলাইনে। উত্তরবঙ্গের জ্বালানি সংকট নেমে আসবে শূন্যের কোটায়। আমরা এখন নেগোসিয়েশন একটা পর্যায়ে ফাইনাল করার ব্যাপার আছে। আগামী 3 বছরের মাথায় আমরা পাইপলাইন শেষ করতে পারবো। সো আমরা কিভাবে আমাদের পাইপের দাম উঠিয়ে আনবো, কিভাবে আমরা কত টাকা আমাদের ব্যয় হবে, সেগুলো এখন ক্যালকুলেশন চলছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা এমন প্রকল্পের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সতর্কবার্তা দিচ্ছেন তেলের সাশ্রয়ী দাম ও পাইপলাইনের নিরাপত্তা নিয়ে। যদি আমরা ভারতীয় বিনিয়োগ নিশ্চিত করতে পারি আমাদের অংশের পাইপলাইনেও, তাহলে কিন্তু সরবরাহের নিশ্চয়তাটা আরো পোক্ত হয়। এই পাইপলাইন যে ভিতর থেকে ট্যাপ করে এখান থেকে যে তেল বের করে নেওয়া হবে না, এই নিশ্চয়তাটা দেয়া মুশকিল। এটার একটা সিকিউরিটি ইস্যু একটা থাকবে, সেটা সবসময় মাথায় রাখা দরকার। সরকারের উচিত হবে ভারতের সাথে সে ধরনের চুক্তি করা, যাতে করে বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে ডিজেলটা আমদানি করতে পারে। পাইপলাইন নির্মাণের আগে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চাহিদা মাফিক ডিজেল রেল ওয়াগনে সরবরাহ করতে ভারত সম্মত আছে জানিয়ে সংশ্লিষ্টরা জানান, বছরে 10 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে বাংলাদেশ। ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি করা হলে শস্যপ্রধান উত্তরাঞ্চলের জ্বালানি পরিবহনের যে ব্যয়, তাও যেমন সাশ্রয় হবে, ঠিক তেমনি ভারতের সঙ্গে জ্বালানি বিনিময়ের যে বন্ধন রয়েছে সেটিও আরো দৃঢ় হবে বলে আশা করছেন নীতি নির্ধারকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, পার্বতীপুর, দিনাজপুর। সময় সংবাদ আরো থাকছে। স্বাস্থ্য ঝুঁকি জেনেও বেশি লাভের আশায় তামাক চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের চাষিরা। সরকারি নিষেধাজ্ঞা না থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না দাবি প্রশাসনের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। টেকনাফ সীমান্তে নজরদারি বাড়ায় ইয়াবা পাচারে কৌশল পাল্টেছে চোরাকারবারীরা। নাফ নদীতে না এসে এখন বড় চালানগুলো মিয়ানমার থেকে সাগর পথে সরাসরি চলে যাচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ কিংবা খুলনায়। অবশ্য পিছিয়ে নেই স্থলপথেও। বিজিবি বলছে সমন্বিত উদ্যোগ না থাকার কারণে ইয়াবা পাচার বন্ধ করা যাচ্ছে না। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মিয়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে ইয়াবা পাচারের ঘটনা নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজারের টেকনাফ হয়ে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে মরণ নেশা ইয়াবা। এ প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী টেকনাফ সীমান্তে কড়াকড়ি করায় পাচারের পথ পরিবর্তন হয়েছে। এখন মিয়ানমারের ইয়াঙ্গুন কিংবা সিটুয়ে থেকে সাগর পথে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে ইয়াবার বড় বড় চালান। ইয়াবার এখন রুট পরিবর্তিত হয়ে এটা সরাসরি চিটাগং এবং টু সাম এক্সটেন্ট এটা ঢাকা পর্যন্ত চলে যায় এবং অনেক ক্ষেত্রে আমরা খবর পাই যে এটা নাকি পটুয়াখালী, খুলনা, সাগর পথে এইসব জায়গায়ও চলে যাচ্ছে। স্থলভাগে আইন শৃঙ্খলা বাহিনী কড়াকড়ি আরোপ করলেও চিহ্নিত গডফাদাররা এখনো ধরা ছোঁয়ার বাইরে। ফলে তারা নিরাপদ রুট হিসেবে সাগর পথকে ব্যবহার করছে। সম্প্রতি সময়ে ইয়াবা পাচার বেড়ে গেছে। যারা গডফাদার, শীর্ষ ব্যবসায়ী, যারা এখানকার বাংলাদেশের এজেন্ট, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো গ্রেপ্তার কিংবা তাদেরকে আটকাতে পারেনি। তারা কিন্তু সমুদ্র পথকে নিরাপদ হিসেবে ব্যবহার করছে। সাগর পথে ইয়াবা পাচারের বিষয়টি নজরে আসার পর কয়েক দফা র্যাবের অভিযানে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইয়াবা। আমাদের এই তৎপরতার বৃদ্ধির কারণেই হয়তো তারা এই জীবনের ঝুঁকি নিয়ে হলো গভীর সমুদ্রের মাঝখান দিয়ে তারা খুলনা, বরিশালের দিকে যাচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই এগুলো বন্ধ করে দিতে পারবে। অবশ্য বিজিবি কর্মকর্তা জানালেন, ইয়াবা পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ দরকার। টুকরো টুকরো ভাবে বা খণ্ড খণ্ড ভাবে কাজ করে এটা আসলে বন্ধ করা কখনোই সম্ভব না। এটাকে বন্ধ করতে গেলে আপনাকে সমন্বিত উদ্যোগ নিতে হবে, যেটা এখনো পর্যন্ত সেভাবে নেওয়া হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে স্থল ও সাগর পথে র্যাব, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড অভিযান চালিয়ে উদ্ধার করেছে প্রায় 1 কোটি ইয়াবা। সময় সংবাদ, কক্সবাজার।
রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠটি দখলমুক্ত হয়নি গত 1.5 বছরেও, বরং নতুন করে দখলদারদের কবলে যাচ্ছে মাঠের অধিকাংশ এলাকা। মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী সরিয়ে নেওয়া হলেও অপসারণ করা হয়নি কংক্রিটের স্তূপ এবং শ্রমিকদের জন্য নির্মিত অস্থায়ী আবাস। মাঠটি দখলমুক্ত ও ব্যবহার উপযোগী করতে কর্তৃপক্ষের প্রতি দাবি এলাকাবাসীর। অন্যদিকে মাঠটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শিশু পার্ক গড়ে তোলার কথা জানালেন মেয়র। রাশেদ বাপ্পির রিপোর্ট। প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে বেশ আগেই। প্রবেশ মুখ আটকে চলছে চটপটি আর ফুচকার দোকান। মাঠের ভেতরেই দেখা মিলল চায়ের দোকানের। একাংশ দখল করে গড়ে তোলা হয়েছে রিকশার গ্যারেজ। রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠের বর্তমান চিত্র এটি। শুধু দখলদারিত্বই নয়, মাঠ ঘিরে গড়ে উঠেছে মাদকের আখড়া। মাঠের চারপাশ ঘিরে সিটি কর্পোরেশনের গড়ে তোলা দোকানঘরের ছাদে বয়স্কদের পায়চারির ব্যবস্থা থাকলেও ফ্লাইওভার নির্মাণকারী প্রতিষ্ঠান সেখানে শ্রমিকদের অস্থায়ী আবাস তৈরির পর আজও সরায়নি। তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার গেমসে আসক্ত না হয়ে এখনো যেসব শিশু কিশোর ব্যাট বল হাতে মাঠে নেমে এসেছে, তারাও হয়তো একদিন মুখ ফেরাবে যদি মাঠটি সংস্কার করা না হয়। ধূপখোলা মাঠের এই দৈন্যদশার জন্য কারা দায়ী সে প্রশ্নে না গিয়ে এখনই এর সমস্যার সমাধান চাইছেন এলাকাবাসী। এখানকার সব হলো দখলদারি ভোগদারি চলছে। মনে করেন এখানে রিকশার গ্যারেজ করে রাখছে, তারপর মনে করেন এখানে তো দোকানটা তো হচ্ছেই। ছেলেরা খেলতে পারে না, মাঠের অবস্থা খুব খারাপ। 3 বছর যাবত এখানে কোনো খেলাধুলা হচ্ছে না। আমাদের অক্সিজেনের দরকার আছে, আমাদের বাঁচার জন্য খেলাধুলা দরকার আছে, সংস্কৃতি দরকার আছে। তো এই মাঠটা ছাড়া আমাদের আশেপাশে আর কোনো খেলার মাঠ নেই। আমরা এই মাঠটাকেই আমরা খেলার উপযোগী করে গড়তে চাই। মাঠটিতে শিশু পার্ক তৈরির প্রকল্প পাশ হয়েছে বলে জানালেন মেয়র। ধূপখোলা মাঠে আমরা মোস্ট মডার্ন শিশু পার্ক করতে যাচ্ছি। সবচেয়ে সুখের খবর হচ্ছে যে প্রকল্প অনুমোদন লাভ করেছে। আমরা আপনার কনসালটেন্ট নিয়োগের জন্য আমরা আহ্বান জানাবো। দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্যান্য মাঠ সংস্কার করে খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা হবে বলেও জানান মেয়র। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। প্রলোভন আর ভয়ভীতি দেখিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে 5ম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় বখাটে সেলিমের বিরুদ্ধে। শিশুটি এখন 7 মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি শিশুটির মা ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করতে যান। তবে পুলিশ 2 জনের নাম এজাহার থেকে বাদ দিয়ে 1 জনকে আসামি করে মামলা নেয় বলে অভিযোগ পরিবারের। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। ওবায়দুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। 2015 সালের জানুয়ারি মাসে গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের এক শ্রমিকের 14 বছরের শিশু কন্যার সাথে মোবাইলে সম্পর্ক গড়ে তোলে পাশের চণ্ডীপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে সেলিম। এরপর শিশুটিকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। সম্প্রতি শিশুটির অস্বাভাবিক চলাফেরা দেখে তার বাবা মা চিকিৎসকের শরণাপন্ন হলে ধরা পড়ে মেয়েটি 7 মাসের অন্তঃসত্ত্বা। সবশেষ গত 14 মার্চ সন্ধ্যায় শিশুটির বাড়িতে ঢুকে আবারও ধর্ষণের চেষ্টা করলে এলাকাবাসী সেলিমকে হাতে নাতে ধরে ফেলে। তবে প্রভাবশালী ব্যক্তিদের সহায়তায় সেলিমকে ছাড়িয়ে নিয়ে যায় তার বাবা। আমার সাথে অনেক কথা কয় ওই আমার সাথে সম্পর্ক করে আমার জীবনটা নষ্ট করে দেয়। কইছে হলে তো বিয়ে কর্ম তুই আমার সাথে ভালোবাসা কর করলে পান তো হলে তুই যদি কয়া দিস তোর বাম্মা হোক তাহলে হলে তোকে জব কর্ম চাকরি দেখাচ্ছে। চিৎকার শুনে আমরা চলে আসি। চলে আসার পর ওই ছেলেম তখন হচ্ছে ওর বাড়িতে ফোন করার পরে জাপু নাম আর গিয়াসউদ্দিন নাম ওরা কয়েকজন আসে, মোটরসাইকেল নিয়ে আসে, আমাদেরকে মারপিট করে কারাকারি করে জোরাজোরি করে সেলিমকে নিয়ে চলে যায়। এই মেয়েটার এই যে 7 মাস গর্ভবতী আর 3 মাস বা 2 মাস পরে আর বাচ্চা হবে, বাচ্চাটার কি হবে? এর পিতৃ পয়সা কোথায় পাবে? শিশুটির মা গত 16 মার্চ গাইবান্ধা পুলিশ সুপারের শরণাপন্ন হলে তিনি গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু তিনি সেলিম সহ ঘটনার সাথে জড়িত 3 ব্যক্তিকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় এজাহার করতে গেলে পুলিশ শুধুমাত্র সেলিমকে আসামি করে মামলা নেয়। জাপু আর এই গিয়াসউদ্দিনের এই নিয়ে আমি 3টে আসামি দিছি। এসপি সাহেবের সাথে আমি কথাবার্তা করে থানায় দিছি। থানায় ওসি সাহেব এখন আমাকে বলতেছে যে না আসামি একটাই হবে। এখান থেকে নিয়েছি যে আমাকে সারের কলার ধরে এমনভাবে বসে আমাদের 3টা পর্যন্ত থানা থেকে বাইরে হতে দেয়নি। অভিযুক্ত সেলিমকে তার বাড়িতে পাওয়া যায়নি, তবে তার মা ঘটনাটির আংশিক সত্যতা স্বীকার করেছেন। অবশ্য পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা হয়তো অল্প একটু সত্য আর সবই মিথ্যে। আমার ছেলে বলতেছে যে আমি সেই দিন যেদিন আমাকে ধরছে ওই দিনে আমাকে ডাকা হয়েছে, গেছি
আমাকে ধরছে এই পর্যন্ত জানি আমি ওই মেয়ে কোনোদিন দেখিনি। এই মামলার একমাত্র আসামি সেলিম মিয়া, তাকে আমরা গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় আমরা অভিযান চালাই এবং অভিযান অব্যাহত আছে। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই তাকে গ্রেপ্তার করতে পারবো। অন্তঃসত্ত্বা শিশুটি গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর সিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্রী। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সময় সংবাদ আরো থাকছে। হাভানায় কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে বারাক ওবামার বৈঠক, দুদেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচনার ঘোষণা। পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকির কথা জেনেও বেশি লাভের আশায় দিন দিনই তামাক চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের চাষিরা। ক্ষতিকর তামাক চাষে বিভিন্নভাবে উৎসাহিত করছে টোবাকো কোম্পানিগুলো। জেলা প্রশাসন বলছে সরকারের নিষেধাজ্ঞা না থাকায় কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে কৃষি বিভাগের দাবি, তামাক চাষ বন্ধে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কাজী তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। একসময় এ ফসলি ক্ষেতে আবাদ হতো ধান, গম সহ নানা ধরনের শাকসবজি। কিন্তু গত কয়েক বছর ধরে টাঙ্গাইলের দেলদুয়ার, নাগরপুর, কালিহাতী ও সদর উপজেলার বেশ কিছু এলাকায় চাষ হচ্ছে ক্ষতিকর তামাক। খরচ কম, সে সাথে লাভ বেশি, তাই ক্ষতিকর তামাক চাষে ঝুঁকছেন এ অঞ্চলের কৃষকরা। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে সবাই। এই তামাক চাষে অনেক কষ্ট হয়। লাভের মধ্যে আপনি ধরেন এই ৪,০০০ টাকা মন পাওয়া যায়, এই জন্য আমরা করি। যেসব জমিতে আসলে তামাক চাষটা হইতেছে সেই সব জমিতে আসলে অন্য কোনো ধরনের ফসল তেমন একটা হয় না, যাও হয় তারপরে আপনার সেগুলো এত লাভজনক না। বেশি কইলে আর কি করবো, মশক বেশি কইলে তো আমরা গরিব মানুষ, অন্য ফসলে তো এত টাকা হয় না। কৃষি বিভাগ বলছে টোবাকো কোম্পানির প্রলোভনে পড়ে তামাক চাষে জড়াচ্ছেন কৃষকরা। আর জেলা প্রশাসক জানালেন, তামাক চাষ নিয়ন্ত্রণে কৃষকদের মধ্যে সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এখানে যে তামাক চাষটা হয় এটা বিভিন্ন যে বিড়ি কোম্পানি আছে, তারপরে সিগারেট কোম্পানি আছে, তারা হয়তো কিনে থাকেন, কিন্তু তার এটি আসলে বন্ধ করা গেলে অবশ্যই এর একটা ইম্প্যাক্ট সমাজে পড়বে। তাদেরকে একবারে বারিত করা হবে যে আপনি চাষ করতে পারবেন না, অথবা এটা ধ্বংস করে দিলাম, সেরকম সুনির্দিষ্ট কোনো আইন নেই। আমরা এই ক্ষতিকর দিকটা আমাদের কৃষক ভাইদের কাছে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমরা বোঝানোর চেষ্টা করছি, যাতে করে এটা তারা গ্রহণ না করে এবং আবাদ না করে। একসঙ্গে এটাকে বাধা দেওয়া যাচ্ছে না, ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কাজ করে যাচ্ছি, যাতে এটা তামাক চাষ না করে অন্যান্য ফসল যেগুলো আছে, ভুট্টা, গম, সবজি, এই ধরনের ফসল যাতে হয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ১৮০ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। আবারও ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর। ইউপি নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে এই মুহূর্তে কুমিল্লার দেবিদ্বারে আছেন আমাদের রিপোর্টার তানিন মেহেদি এবং সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাব তানিন মেহেদির কাছে। তানিন, দেবিদ্বার উপজেলায় আজকে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে 13টি ইউনিয়ন পরিষদে 12টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সকাল থেকে মোটামুটি শান্তিপূর্ণভাবে দেবিদ্বার উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলেছিল। যদিও আমরা কিছুক্ষণ আগে একটি সংবাদ পেয়েছি যে একটি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী, 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে অন্তত 5 জন আহত হয়েছে এমন সংবাদ আমরা পেয়েছি এবং সেই সংবাদে আমরা যতটুকু জানতে পেরেছি যে সেই এরপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো তৎপরতা বাড়িয়েছেন এবং আমরা সকাল থেকে দেখেছি যে দেবিদ্বার উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে সেই ইউনিয়নগুলোতে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা টহল দিয়েছেন এবং ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছিল শান্তিপূর্ণভাবে যাতে ভোটাধিকার প্রয়োগ করা হয় সেই জন্য। কিন্তু এর মধ্যেই কিন্তু এই সংঘর্ষের একটি ঘটনা ঘটলো। যদিও এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেটি মোহনপুরের ইউনিয়ন এবং মোহনপুর ইউনিয়নে আসলে অন্য যে এখনকার যে ওয়ার্ডটি রয়েছে এর পাশাপাশি অন্য যে ওয়ার্ডগুলো রয়েছে আমরা সংবাদ পেয়েছি, সকাল থেকে সংবাদ সংগ্রহ করে দেখেছি যে এই ইউনিয়নে কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে যেমনটি দেখেছি যে পুরুষ ভোটারদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি এবং তাদের
দীর্ঘ লাইন, তারা তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করবেন, তারা কিন্তু অপেক্ষা করছেন। তারা তাদের যে পছন্দের প্রার্থী যারা রয়েছেন, পছন্দের প্রার্থী বাছাই করার জন্য কিন্তু তারা সকাল থেকে অপেক্ষা করছেন এবং বেলা কিন্তু বেড়ে যাচ্ছে ধীরে ধীরে, তারপরেও কিন্তু তারা অপেক্ষা করছেন ভোটাধিকার প্রয়োগ করার জন্য। সেই তুলনায় কিন্তু পুরুষ যারা ভোটার রয়েছেন, পুরুষ ভোটারদের লাইন আমরা কিন্তু কম দেখতে পাচ্ছি। এবং আমরা আসলে এখানকার আইন শৃঙ্খলা নিয়োজিত যারা রয়েছেন পুলিশ সদস্য, তাদের সাথে আমরা কথা বলে যেমনটি দেখেছি যে তারা বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য যাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় সে ব্যাপারে তারা যথেষ্ট সজাগ রয়েছেন। যদিও এখানে কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল কয়েকজন প্রার্থীর সমর্থকদের মধ্যে, যদিও সেই উত্তেজনাটি তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে এবং কোনো ধরনের সংঘর্ষের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, যেমনটি আগেই বলেছিলাম রামিম আপনাকে। রামিম, আরেকটি তথ্য দিয়ে রাখতে চাচ্ছি যে দেবিদ্বার উপজেলার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই ইউনিয়ন পরিষদে 2,38,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে এবং 124টি কেন্দ্রে আজকের এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো রামিম, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির, সেখানকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ তামিম। সিলেটের যে টুকের বাজার ইউনিয়ন, এই ইউনিয়নের আমি শাহ খুরুম ডিগ্রি কলেজ কেন্দ্রে অবস্থান করছি। এই কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে প্রায় আড়াই ঘন্টা অতিবাহিত হয়েছে। এই আড়াই ঘন্টার মধ্যে প্রচুর ভোট পড়েছে। আমি এখানে যে প্রিজাইডিং অফিসার আছেন উনি আমাকে বলেছেন প্রায় 25% ভোট ইতিমধ্যে ভোট বাক্সে পড়েছে। আমি এখন কথা বলবো এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান। আমাকে আপনি বলবেন যে সকাল থেকে আমি দেখছি প্রতিটি লাইনে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, প্রতিটি বুথে যে 12টি বুথ রয়েছে প্রতিটি বুথে দীর্ঘ লাইন রয়েছে এবং এই যে লাইন ওনারা দাবি করছেন যে আরেকটি বুথ বাড়ানোর জন্য আরো বুথ বাড়ানোর কোনো সুযোগ আছে কিনা এবং আমাকে বলবেন কিভাবে ভোট গ্রহণ হচ্ছে, সব সামগ্রিক ব্যাপারটা আমাদেরকে একটু বলবেন আপনি। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। তো আমাদের জন্য বরাদ্দকৃত বুথ সংখ্যা 12টি, আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসারের সংখ্যা 12, সেজন্য আমাদের পক্ষে অতিরিক্ত বুথ বাড়ানো কোনোভাবেই সম্ভব নয়। তো আমরা চেষ্টা করেছি মার্কিং প্লেস গোপন জায়গাটা বাড়িয়ে আমরা খুব দ্রুত ভোট নেওয়ার জন্য, কিন্তু ভোটারের উপস্থিতি একটু বেশি হওয়াতে আমাদের কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন। তবে আমরা চেষ্টা করছি যে খুব দ্রুত সময়ে ভোট নেওয়ার জন্য। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের হাতের মধ্যেই রয়েছে। রামিম, আপনি শুনছিলেন যে আমাদের এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহবুবুর রহমান বলছিলেন যে এক একটি বুথে যে দীর্ঘ লাইন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন। প্রায় অনেকে আমাকে অভিযোগ করেছেন যে 8টা বাজে এসছে, 8টা বা 8টার আগে এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। সেক্ষেত্রে ওনারা চেষ্টা করছেন যে আর কোনো বুথ বাড়ানো যায় কিনা বা বুথ বাড়িয়ে এই সমস্যার সমাধান করা যায় কিনা। আমি একজন ভোটারের সাথে কথা বলবো যে আপনার কত সময় দাঁড়িয়ে আছেন, কি সমস্যাগুলো হচ্ছে আপনাকে বলবেন। এই সমস্যা হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি, বাট আমরা খুব বিরক্ত লাগতেছে। আসলে এই যে আমি প্রতিটা কেন্দ্রেই দেখেছি যে সিলেটের 8টি সদর উপজেলা 8টি ইউনিয়ন নির্বাচন হচ্ছে, আমি প্রতিটি কেন্দ্রেই দেখেছি এইভাবে এই যে দেখছেন দীর্ঘ লাইন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সব ভোটাররা এসছে ভোট দিতে। দেশের তৃণমূল পর্যায়ের এই ভোট, ইউনিয়ন পরিষদের এই ভোট উৎসাহ উদ্দীপনার মধ্যে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমি সকাল থেকে দেখছি যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের কোথাও কোনো ধরনের গোলযোগের খবর পাইনি, বিশৃঙ্খলা সৃষ্টি পাইনি, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সজাগ দৃষ্টি রয়েছেন এবং 3 প্লাটুন বিজিবিও রয়েছেন এই টহলরত অবস্থায়। এই অবস্থায় সিলেটের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। আমি এখন চলে যাব ঢাকা স্টুডিওতে, সেখানে রয়েছেন রামিম। কুমিল্লা দেবিদ্বার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদী এবং ইকরামুল কবির জানাচ্ছিলেন খুলনার সিলেটের টুকের বাজার এলাকা থেকে, জানাচ্ছিলেন ইউপি নির্বাচনের খবর। বগুড়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 15 জন। গতকাল সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কুড়িগ্রামগামী বিআরটিসির একটি বাস রহবল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। এ ঘটনায় আহত 15 জনকে উদ্ধার করে জেলার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। সন্ধ্যা 7টার দিকে আজকে শিবগঞ্জ রাহুবলে একটা অ্যাক্সিডেন্ট হয়। এই অ্যাক্সিডেন্টে কিছু লোক ইনজুরি হয়েছে, তার ভিতরে 4 জন মারা গেছে। এই যারা মারা গেছে তাদেরকে হাইওয়ে পুলিশ নিয়ে এনেছে, আর বাকি যারা ইনজুরি হয়েছে তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। দেশের বাইরের খবর।
3 দিনের কিউবা সফরের দ্বিতীয় দিনে সোমবার হাভানার প্যালেস অব রেভলিউশনে কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রোর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গেল 9 দশকে এটি যুক্তরাষ্ট্র ও কিউবার সরকার প্রধানদের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের সম্পর্ককে নতুন অধ্যায়ে পরিণত হলো বলে প্রশংসা করেছেন ওবামা। কিউবা তার ভবিষ্যৎ নিজেই গড়বে বলে মন্তব্য করেন তিনি। এদিকে কিউবার রাজনৈতিক বন্দীদের মানবাধিকার লঙ্ঘনের ইস্যুতে ওবামার বক্তব্যের জবাবে রাউল ক্যাস্ট্রো বলেন, কোনো রাজনৈতিক বন্দীর নাম বলতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ঐতিহাসিক এই সফরে কিউবার ওপর থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আশা প্রকাশ করছে কিউবা। দুই মুসলিম গরু ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ করেছে ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বিক্ষোভে উগ্র জাতীয়তাবাদীদের সমর্থন দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। গেল 21শে মার্চ ঝাড়খণ্ডে মারধরের পর গাছে ঝুলিয়ে হত্যা করা হয় দুই গরু ব্যবসায়ীকে। এই ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে 5 ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে গোহত্যা বিরোধী সংগঠনের সদস্য রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। টি-20 ওয়ার্ল্ড কাপের খবর। টুর্নামেন্ট থেকে বিদায় নিল বাংলাদেশ। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও শেষ পর্যন্ত 3 উইকেটে হেরেছে মাশরাফি বিন মর্তুজার দল। এই জয়ে আসরে টিকে থাকলো অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে মাহমুদুল্লাহর দুর্দান্ত ইনিংসে 5 উইকেটে 156 রান করে বাংলাদেশ। জবাবে 9 বল বাকি থাকতেই 7 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। বেঙ্গালুরু থেকে মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। স্থানীয় তাসকিনের আঘাত শুয়ে ওঠার আগে ক্রিকেট বিধাতার নিষ্ঠুরতায় ম্যাচের দিনে তামিমের অসুস্থতার খবর যেন আহত বাগেদের গায়ে কাটা গায়ে নুনের ছিটা। এমন অবস্থায় অধিনায়ক মাশরাফি টানা 7ম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেই দলীয় 2 রানে হারাতে হয় টানা ব্যর্থতার বৃত্তে পাক খাওয়া সৌম্য সরকারকে। সাব্বিরের ব্যাটিং অ্যাকশন থেমেছে ব্যক্তিগত 12 রানে। ওপেনিং এর সুযোগ পেয়ে এরপর স্পটলাইটে সাকিব আল হাসান। অজি বোলারদের বেশ শাসন করেছেন তিনি। বন্ধু তামিমের অভাব মেটানোর প্রতিজ্ঞায় দারুণ ব্যাট করছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু অ্যাডাম জাম্পার দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন 33 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে। এরপর বাকিটা সময় অজি বোলারদের ওপর ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আগের দিনের কষ্ট পুষিয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ান বোলারদের পিটিয়ে। সাথে দারুণ এক দর্শন মিলেছে চেন্নাস্বামী স্টেডিয়ামের গ্যালারিতে। তা হলো প্রত্যাশা অনুযায়ী কলকাতার ইডেনে দর্শকরা টাইগারদের সমর্থন দিতে প্রতারণা করলেও বেঙ্গালুরুর ক্রিকেট পিয়াসীরা ঠিকই গলা ফাটিয়েছে বাংলাদেশের পক্ষে। আর তাতেই উজ্জীবিত হয়ে মাহমুদুল্লাহর চকচকে 49 আর মুশফিকের 15 রানে চড়ে চ্যালেঞ্জিং স্কোর পায় বাংলাদেশ। কতদিন পর ওপেনিং এ বল হাতে দৌড়ালেন মাশরাফি তা হয়তো নিজেও জানেন না। কারণ একটাই, তাসকিন নেই। ছোট ভাইয়ের অভাবটা ছাপিয়ে যেতেই ম্যাচ করেছেন প্রথম ওভার। তবে উসমান খাজা আর ওয়াটসন জুটির ব্যাটিং চোখ রাঙিয়েছে বেশ। তবে মুশফিকের দক্ষতায় ব্যক্তিগত 21 ও দলীয় 62 রানে আউট হন ওয়াটসন, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ক্যারিয়ারে মেডেন 50 হাঁকিয়ে 58 রানে থামেন খাজা। এর পরপরই মুস্তাফিজ বোল্ড করেন অধিনায়ক স্মিথকে। পরে ম্যাক্সওয়েলের দাপট থামিয়ে জয়ের দারুণ স্বপ্ন দেখান সাকিব আল হাসান, কিন্তু নিজেদের ভুলে সেই স্বপ্ন আর বাস্তবতার মুখ দেখেনি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, বেঙ্গালুরু, ভারত। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিষিদ্ধের সিদ্ধান্তের রিভিউ আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। এর ফলে বোলিং অ্যাকশনের পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে অনুষ্ঠিত হবে শুনানি। সেই শুনানিতেই নির্ধারিত হবে তাসকিনের ভাগ্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা অ্যাজ পার রেগুলেশনস আমরা যে জুডিশিয়াল কমিশনের কাছে যে রিভিউর জন্য যে দরখাস্ত করতে হয় আমরা সেটা করব। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত না হয় আমরা চাচ্ছি যে তাসকিন টিমের সাথেই থাকুক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
প্রথম দফায় 717টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লাইন, কয়েকটি কেন্দ্রে বিক্ষিপ্ত সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, ভোট গ্রহণ স্থগিত। ভারত থেকে এবার ডিজেল আমদানি শুরু করলো বাংলাদেশ। আশাবাদ উত্তরবঙ্গে জ্বালানি তেলের সংকট কাটবে, তবে সাশ্রয়ী মূল্য নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। নজরদারি বাড়ায় ইয়াবা পাচারে কৌশল পাল্টেছে টেকনাফের সীমান্তের চোরা কারবারিরা। সমন্বিত উদ্যোগের অভাবে বন্ধ করা যাচ্ছে না পাচার, দাবি বিজিবির। রাজধানীর গ্যান্ডারিয়ার ধূপখোলা মাঠ দখল হয়ে যাচ্ছে নতুন করে। দখলমুক্ত ও ব্যবহার উপযোগী করার দাবি এলাকাবাসীর। আধুনিক শিশু পার্ক গড়ে তোলার কথা জানালেন মেয়র। এবং ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। মামলায় 2 আসামির নাম না নেয়ার হতাশ পরিবার, পুলিশের অস্বীকার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে ফোন স্টার্ট স্পেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। সঙ্গে থাকুন সময়।